না, আমার এক সময় সবটাই ছিল, কিন্তু এখন কেউ নেই তুমি ছাড়া। তারা এক অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন তুমিই আমার একমাত্র আপনজন। তুমি হয়তো নাম শুনেছো, জুমাইরা গ্রুপ অফ কোম্পানি লিমিটেড, যেটি এক সময় সারা বিশ্বের 1 নম্বর কোম্পানি ছিল। কিন্তু আমার পরিবারের সকলের মৃত্যুতে আমি এমনভাবেই ভেঙে পড়েছিলাম যে, যার কারণে সেটা আমার একমাত্র বন্ধু, যাকে নিজেরই চাইতে বেশি বিশ্বাস করতাম, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নিয়ে নিল আমার কোম্পানিটা। পরে জানতে পারলাম আমি ভেঙে পড়ার জন্যই সে আমার পরিবারের সকলকে গাড়ির ব্রেক ফেল করে মেরেছিল। তবে এর সব প্রমাণ আমার কাছে আছে। সেগুলো দেখানোর কথা বললেই সে আমাকে হুমকি দেয় যে আমাকে সে প্রাণে মেরে ফেলবে। আর আমার অন্য আরও একটি কোম্পানি আছে, যেটা লন্ডনের দ্বিতীয়তম কোম্পানি, নাম আর কে গ্রুপ অফ কোম্পানি লিমিটেড। সেটা নিয়েই এখন আছি। আমার বিশ্বাস তুমি পারবে এর পরবর্তী হাল ধরতে। আমি চাই তুমি এর পরবর্তী এমডি হও। বলো, বলো, পারবে না তুমি? আমার প্রতিশোধ তুলতে পারবে না? তোর আত্মীয় স্বজন কেউ নেই এখানে বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। দাদু, তুমি একদমই চিন্তা করবে না। একজন অপরিচিত ছেলেকে যখন নিজেরই নাতি বলে পরিচয় দিলে এর বিশ্বাস আমি অবশ্যই রাখবো। আর ওই বিশ্বাসঘাতকে তো হাড়ে হাড়ে টের পাবো। বিশ্বাসের মূল্য চুকাতে ঠিক কেমন কি করতে হয়। তুমি একদম চিন্তা করবে না। এ না হলে আমার নাতি, তাহলে আমি তোমাকে তুই করে বলতে পারি। অবশ্যই তুমি আমাকে তুই করে বলবা। আচ্ছা দাদু, যেদিন আমাকে পেয়েছিলে সেদিন কি আমার সাথে কোনো ব্যাগ পেয়েছিলে? ব্যাগ? ব্যাগ? হ্যাঁ, পেয়েছিলাম। সেটা আমি স্টোর রুমে রেখে দিয়েছিলাম। কালো রঙের একটি ব্যাগ, তাই না? তবে সেখানে যে ল্যাপটপটা ছিল, সেটা হালকা ভেঙে গেছিল। সেটা আমি ঠিক করে আনিয়েছি। আচ্ছা দাদু, ঠিক আছে। তবে আমাকে তো এখন কলেজে ভর্তি হতে হবে, তবে ইন্টার ফার্স্ট ইয়ারে। আমাকে কি ভর্তি করিয়ে দিবে? অবশ্যই। তবে ফার্স্ট ইয়ার নয়, ফাইনাল ইয়ারে ভর্তি করব। আর যেখানে ভর্তি করব সেটা লন্ডনের সেরা কলেজ। যেখানে ভর্তি করব সেটার নাম হলো হ্যাম্পটন কলেজ। আমার বেস্ট ফ্রেন্ড কার্লোস এন্ড্রি সেখানের প্রিন্সিপাল। ঠিক আছে। আর তুমি কিন্তু যথেষ্ট ইয়াং আছো, আর এই কয়েকটা বছর তুমি ব্যবসার কাজ সামলাবে। তবে আমি কিছু শিখে নিব তোমার কাছ থেকে, বুঝেছো? দাদুর গাল টেনে দিয়ে বললাম। ওরে দুষ্টু, ঠিক আছে, তবে তোর নামটা তো জানা হলো না। আবরার আহমেদ শুভ্র। দাদু, তোমার নাম কি আর তোমার বয়স কত? আমার নাম আলতাফ শিকদার। আমার আর বয়স? আমার বয়স 56 বছর। বাংলাদেশে আমার বাড়ি, তবে আজ এখানে আসি 45 বছর ধরে। আমার বাবা আমাকে লেখাপড়া করাতে এখানে পাঠিয়েছিলেন, তারপর থেকেই এখানে। তবে চট্টগ্রামে আমাদের আসল বাড়ি। আচ্ছা, বাদ দে এসব কথা। তুই তাহলে আমার সাথে মাঝে মাঝে অফিসে যাবি কিন্তু, ঠিক আছে? তোকেও তো সব শিখতে হবে। কি বলিস তুই, তাই না? নাহলে কিভাবে কাজ করবি? হুম, ঠিক আছে। তবে আমার বাড়িও তো চট্টগ্রাম। কি, সত্যি বলছিস? তাহলে তো হয়েই গেল। আচ্ছা, তুই হঠাৎ চট্টগ্রামে ছেড়ে কোথায় যাচ্ছিলি? যাচ্ছিলাম এক জায়গায়, মন খারাপ করে বললাম কথাটি। তবে সেটা দাদুর চোখ এড়ায়নি। কি হয়েছিল বল। তারপর সেদিন ঘটে যাওয়া সবকিছু খুলে বললাম দাদুকে। তার দিকে চেয়ে দেখলাম তার চোখে পানি। তবুও আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে। ওরা হয়তো ভিডিওটা দেখে ওদের ভুল বুঝতে পেরেছে। আর সব বাবা মা তো এমনই করে রে। কোনো বাবা মাই চায় না তাদের ছেলে মেয়েরা খারাপ পথে যাক। তবে কেউ কিছু বললে বা মিথ্যে কথা বললে সেটা সহজে বিশ্বাস করে তাদের সন্তানের ওপর কথা বলে ফেলে। আবার অনেক মা বাবা তাদের সন্তানদেরও ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেয়। এখন চল, খাবি? অনেক কথাই তো হলো, চল তুই। বলেই দাদু আমাকে নিয়ে নিচে চলে এলেন। সেদিন আপুর মোবাইলে আমাকে দেওয়া মিথ্যে অপবাদের ভিডিওটা পাঠানোর পর আপু সেটা দেখে। তারপরই সে কান্নায় ভেঙে পড়ে। একমাত্র ভাইটাকে একটা অপবাদ দিয়ে বের করে দিল তারা। সে এত করে বলার পরেও তারা তাকে হেনস্থা করেছিল, তাকে ধর্ষক বলে অপমান করেছিল। সে এসব ভেবে কান্না করতে করতেই মাথা ঘুরে পড়ে যায়। তারপর যখন চোখ মেলে তাকালো, তখন দেখতে পেল সে খাটে শুয়ে আছে, আর তার পাশে
আব্বু আর আম্মু বসে আছে। ওর জ্ঞান ফিরতেই ওনারা তো ওকে জিজ্ঞেস করে বসলেন কেমনে এমন হয়েছে। তারপর যখন চোখ মেলে তাকালো তখন দেখতে পেল সে খাটে শুয়ে আছে আর তার পাশে আব্বু আর আম্মু বসে আছে। ওর জ্ঞান ফিরতেই ওনারা তো ওকে জিজ্ঞেস করে বসলেন কেমনে এমন হয়েছে। সে শুধু কাঁদতেই থাকে। আপুর এমন কান্নায় আম্মু আব্বু বেশ ঘাবড়ে যায়। তবু জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন আপু ভিডিওটা অন করে মোবাইলটা আব্বুর দিকে, আব্বু মোবাইলটা হাতে নিলেন। তারপরে যখন ভিডিওটা পুরোপুরি দেখলেন তখন তার হাত থেকে মোবাইলটা আপনা আপনি নিচে পড়ে গেল আর ওনারও দু চোখ ভরে পানি। আব্বু আর আপুকে এমন কান্না করতে দেখে আম্মু জিজ্ঞাসু দৃষ্টিতে ওদের দিকে তাকাতেই আব্বু হো হো করে কান্নায় ভেঙে পড়েন। আমরা বড় ভুল করে ফেলেছি সাবরিনা, অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছি আমরা? আর তুমি এভাবে কান্না করছো কেন? আমরা শুভ্রের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। একটিবার যদি ও কি বলতে চায় সেটা শুনতাম, আজ আমাদের ছেলে আমাদের কাছেই থাকলো সাবরিনা, আমাদের কাছেই থাকতো। বলেই আবারও কান্নায় ভেঙে পড়লেন আব্বু। আমরা কি এমন অন্যায় করেছি ওর সাথে? আর যা করেছি ভালোই করেছি। একজন ধর্ষককে এর চেয়ে আরো শাস্তি দেওয়া উচিত। বাড়ির থেকে আম্মুকে ধমক দিয়ে থামিয়ে দিলেন আব্বু। অনেক বলেছো আমার ছেলের নামে বাজে কথা। আর না, ও ধর্ষক নয়, ওকে ফাঁসিয়েছে এই তিথি মেয়েটা। যদি বিশ্বাস না হয় ধরো এই ভিডিওটা দেখো, তবুও হাত জোর করছি আমার ছেলের নামে বাজে কথা বলা বন্ধ করো। তাছাড়া তুমি ওর জন্মদাত্রী মা, দেখে একবার ভিডিওটা। বলেই হনহন করে বেরিয়ে গেলেন আব্বু। তার উদ্দেশ্য এখন তিথিদের বাড়ি। সাথে ভিডিওটা কপি করে নিলেন নিজের মোবাইলে প্রমাণ হিসেবে। আর আম্মু তো ভিডিও দেখা মাত্র অজ্ঞান। আম্মুর এই অবস্থা দেখে আরহা আপু ঘাবড়িয়ে যায়। এদিকে আব্বুকে বাড়িতে না দেখে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। একদিকে আম্মুর এই অবস্থা, অন্যদিকে আব্বু নাই বাড়িতে। তবু সাহস নিয়ে আমাদের পারিবারিক ডাক্তার হাসান আঙ্কেলের কাছে কল করে বলল আম্মুর অবস্থা খুব একটা ভালো না। সেটা বলাতেই তিনি দ্রুত চলে আসলেন বাড়িতে। এসে আম্মুর কি হয়েছে সেটা পর্যবেক্ষণ করে আপুকে বললেন, চিন্তার কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশন আর মানসিক আঘাতের কারণে এমন হয়েছে, ওনার এখন রেস্ট দরকার। বলে কিছু ওষুধের নাম লিখে তিনি চলে গেলেন। তিথি ছাদে তার ফুল গাছে পানি দিচ্ছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। হঠাৎ খেয়াল করলো একটি কালো রঙের গাড়ি তাদের বাড়িতে ঢুকছে। গাড়িটা তার চেনা চেনা লাগছিল, তবে গাড়ি থেকে আব্বুকে নামতে দেখে তার বুক ধুপ করে উঠল। ওদের গাড়িতে আব্বুকে এমন রাগীভাবে আসতে দেখে তিথি বেশ ভয় পেয়ে যায়। সে স্বাভাবিকভাবে দ্রুত ছাদ থেকে নিচে নেমে আসে। দেখে আমার আব্বু ওদের সোফায় বসেছে আর পাশে ওর ভাইও বসেছে। সেদিন ঘটনাস্থলে ওর ভাই একটা শব্দ উচ্চারণ করেনি। সে নিশ্চিত তার বোনের মুখে দুষ্টু হাসি দেখেছিল। তার পরের দিন থেকে সে তার বোনের সাথে একটু কম মিশে। তো আব্বু সোফায় বসে ওর ভাইকে বললেন, ফারহান, তোমার আব্বু আম্মু কোথায়? তাদের একটু ডাকো, তাদের সাথে আমার জরুরি কথা আছে। তুমিও থাকবে। আর তিথি কোথায়? তাকেও নিয়ে আসবে। বলেই সে রুমে যায় তার বাবা মাকে ডাকার জন্য। কি এমন জরুরি কথা যার জন্যই তাদের পরিবারের সকলকে ডাকতে চাইছে আমার আব্বু? সে বেশ ভয় পেয়ে যায় আব্বুর এমন নিষ্প্রাণ ভঙ্গি দেখে। কিছুক্ষণ পর তিথির বাবা মা আসে নিচে। দেখলেন যে আব্বু বসে আছেন। তাকে বসে থাকতে দেখে তিথির আব্বু বলতে লাগলেন, আরে আমজাদ যে, হঠাৎ কি মনে করে আমার বাড়ি? কেন আসতে পারে না নাকি? আব্বু গম্ভীরভাবেই বললেন, তা বলিনি, এমনিতেই তো আসিস না, তাই জিজ্ঞাসা করলাম হঠাৎ কি এমন জরুরি কথা যে সকলকে ডাকছিস? তোর পরিবারের সকলে এসেছে তো? আব্বুর কণ্ঠে এখনো গম্ভীরতা ভাব। সবে আছে, তবে তিথি মামনি ছাড়া। কেন, তিথিকে কি পরিবারের সদস্য মনে করিস না? তা কেন হবে? সে তো আমাদের একমাত্র আদুরে মেয়ে।
তাকে কেনই বা পরিবারের সদস্য মনে করব না? আমাদের সকলের চোখের মনি সে। হাসি মুখে কথাটি বললেন আনিস আঙ্কেল। ওহ, আই সি। বাই দ্য ওয়ে, তো ওকে ডাক, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। মুচকি হেসে বললেন আচ্ছা ওয়েট কর, কিন্তু আজ কিন্তু লাঞ্চ করে যেতে হবে। আর ফারহান, যাও তো বাবা, তিথিকে ডেকে নিয়ে আসো। লাঞ্চ কোথায় করব সেটা তোকে বলতে হবে না, কাল যেটা দিয়েছি সেটা কর। কি হলো তোর? হঠাৎ এভাবে রেগে যাচ্ছিস কেন? ডাকতে তো পাঠিয়েছি, একটু ধৈর্য ধর। আব্বু। আসলে তিথি দরজার আড়ালে দাঁড়িয়েছিল। আব্বুর রেগে যাওয়াতে দরজার আড়াল থেকে বেরিয়ে আসলো। হঠাৎ সেখানে উপস্থিত হলো আম্মু আর আপু। তাদের দেখে তিথির গা কাঁপাকাঁপি অবস্থা। সে তো চিন্তায় পড়ে গেল। আব্বুর রেগে যাওয়া, হঠাৎ আম্মু আপুর আগমন তার মনে রীতিমতো ভয় করা শুরু করে দিল। সবটা জেনে গেল। ওইদিকে আম্মুর যখন জ্ঞান ফিরল, তখন আম্মু শুধু একটি কথাই বলছিল, আমার ছেলে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, নিশ্চয়ই আসবে। তারপরে আবার তোর আব্বু আনিসের বাড়িতে গেছে মনে হয়। চল আমিও যাব, আজ কিছু একটা করে আসবো ওই মেয়ের। আপু শত চেষ্টার পরেও আম্মুকে দমাতে পারেনি। শেষে কিছুই করতে না পেরে আম্মুকে নিয়ে রওনা হলো আনিস আঙ্কেলের বাড়িতে, মানে তিথিদের বাড়িতে। আম্মু আর আপুর এভাবে আসাতে আনিস আঙ্কেল সহ ওনার স্ত্রী বেশ অবাক হয়ে যায়। কারণ আম্মু বাড়ির পোশাক পরেই চলে এসেছেন আর চুলগুলো বেশ অগোছালো। আম্মু এসেই আনিস আঙ্কেলকে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে ফেললেন, আনিস, তিথি কোথায়? বল তিথি কোথায়? কি হয়েছে ভাবি? তোমরা সবাই তিথিকে কেন খুঁজছো? ও হয়তো নিচে আসছে, একটু ধৈর্য ধরো। ধৈর্য অনেক হয়েছে, আজ একটা না একটা ব্যবস্থা করতেই হবে। আব্বু আম্মু আর আপুকে এভাবে রাখতে দেখে সকলে বেশ অবাক হলো। সেই সাথে একজন বেশ ভয় পেয়ে গেল। সে তো ধরেই নিল আজ সে ফেঁসে গিয়েছে। সে আর কেউ না, সে হলো তিথি। সে অনেক কষ্টে সোফার ধারে এসে দাঁড়ালো। তাকে দেখে আপু মারতে গেলে আম্মু বাধা দেয়। তিথিকে সোফার এক কোণে দেখে আব্বু জিজ্ঞেস করলো, তিথি, সত্যি করে বলো, শুভ্র তোমার সাথে কিছু করেছে বা করতে চেয়েছে? সে আমায় রেপ করার চেষ্টা করেছে। তাই? সত্যি বলছো তো? মিথ্যা নয় তো? আব্বু তাও আবার শান্ত স্বরে। হ্যাঁ, আহ! বলার আগেই তার দুগালে 4টা চড় পড়ল। আর হ্যাঁ, সেগুলো আমার আপুই মেরে দিল। মেরে সে চিৎকার করে বলতে লাগলো, তুই যখন ওকে ভালোবাসতি তাহলে ওর নামে মিথ্যা অপবাদটা কেন দিলি? কেন আমাকে ভাই হারা করলি? কেন আমার মা বাবাকে সন্তান হারা করলি? বল বল। তিথির চুলের মুঠি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে আপু। তিথি ব্যথায় কুকিয়ে উঠল। আপু লাগছে, প্লিজ চুল ছেড়ে দাও। আমাকে বল কেন আমার ভাইটার সাথে এমন করলি? এতক্ষণ তিথির পরিবারের সকলে চুপ করে ওদের কাণ্ড দেখছিল, কিন্তু আপু তিথির চুল ধরাতে যখন তিথি ব্যথায় কুকিয়ে উঠল, তখন তিথির মা আর চুপ করে থাকতে পারলেন। তিনি গিয়ে আপুকে ধরে 2টো চড় মেরে দিলেন আর বলতে লাগলেন, ওর বড় হয়েছিস বলে ওকে চর মারবি, চুল ধরে ঝাঁকাবি? কি পেয়েছিস আমার মেয়েকে, যাকে জন্ম থেকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেইনি তাকে? বলে আরো 2টো চড় মেরে দিলেন। আপুকে চড় মারতে দেখে আব্বু রেগে গেলেন। তিনি চিৎকার করে, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আর বিথি, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে মারা? তোমার মেয়ে অপরাধ করেছে, তাই আমার মেয়ে ওকে মেরেছে। ওকে ফুলের টোকাও দেওনি বলে আজ সে এমন হয়েছে, এমন একটা কাজ করেছে। আর হ্যাঁ, ওকে মেরেছে, বেশ করেছে। তুমি কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত তুলছো? হঠাৎ আনিস আঙ্কেল বলে উঠলেন, আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? আর আমজাদ, মানলাম তিথি অন্যায় করেছে, কিন্তু প্রমাণ ছাড়া আমার মেয়ের গায়ে হাত তুলে তো নিশ্চয়ই আরহা অন্যায় করেছে। প্রমাণ লাগবে? এই নে তোর প্রমাণ। বলেই মোবাইলে ভিডিওটা দেখিয়ে আঙ্কেলের দিকে ছুড়ে মারলেন আব্বু। আর বিথি, তুমি না জেনে আমার মেয়ের গায়ে হাত তুলেছো, এর ফল তোমার আর তোমার এই পরিবারের প্রত্যেকের হারে হারে টের পাবে। আর আনিসের সাথে আমার সব রকমের ডিল আজ ক্যান্সেল। তোর সাথে আমার পার্টনারশিপ আজই শেষ। আমি অফিসে গিয়ে কাগজপত্র সব পাঠিয়ে দেব, সই করে দিবি। যেখানে তোর খারাপ পরিস্থিতি আমার সহ্য না পেলে তুই আর তোর পরিবার পথে বসতে হতো,
আজ তোর সেই পরিবার আর তোর আদরের ছোট মেয়ে আমার ছেলেকে বাড়ি করা করেছে, আর এই মূল্য তোদের চুকাতেই হবে। বলেই চেয়ারে একটা লাথি মারলেন। আর তিথির আব্বু তো ভিডিওটা দেখে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলেন। কি করেছে তার আদরের মেয়ে সব, তার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর তিনি রেগে তিথির কাছে গেলেন। তিথির সামনে গিয়েই, তোকে আমার নিজের মেয়ে বলতেই লজ্জা করছে। কেমন মেয়ে তুই? তুই না ওকে ভালোবাসতিস? তাহলে ভালোবাসার মানুষের সাথে কেউ এমন করে? মানলাম ও তোকে ছোট বোনের নজরে দেখতো, আর তুই তাই বলে ওর সাথে এভাবে? ছি! বাবা বিশ্বাস করো, এইগুলো আমি করতে চাইনি, এতে আমার কোনো হাত নেই। তাহলে এই ভিডিওটা কি মিথ্যা বলছে? কেন করলি ছেলেটাকে বাড়ি ছাড়া? না বাবা, ভিডিওটা সত্যি, কিন্তু এটা না করলে উনি ওকে মেরে ফেলতো। এখন তুমিই বলো, কি করে আমি আমার ভালোবাসার মানুষটাকে নিজের সামনে মরতে দেখবো? বলো না কেমন করে। উনি মানে কে সে? বলো আমাকে। অস্থির হয়ে বললেন আব্বু আর আঙ্কেল। নামটা বললে উনি আমায় আর আমার পরিবার সকলকে মেরে ফেলবে। প্লিজ আঙ্কেল, আমার কাছ থেকে জিজ্ঞেস করবেন না। তাহলে এর পেছনে অন্য কেউ আছে, তাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, না হলে সে শুভ্রর কোনো ক্ষতি করে দিতে পারে। আমজাদ, চল শফিকের বাসায় যাই, ওর সাথে কথা বলে দেখি ও কিছু পরামর্শ দিতে পারবে। আমাদের সকল সমস্যার সমাধান কিন্তু ওই দিত। আজও নিশ্চয়ই ওর কাছ থেকে সঠিক কোনো সমাধান পাবো। বলে আব্বুর দিকে এগোলেন আনিস আঙ্কেল। আমারও তাই মনে হয়। আচ্ছা চল। বলে ওরা বেরিয়ে গেল। তিথির মা অপরাধীর মতন বসে রইল। সে না জেনে আরহার উপর হাত তুলেছে, তাও তার মেয়ে দোষ করা সত্ত্বেও। তবুও লাজ লজ্জা ছেড়ে আপুর কাছে গেলেন। আরহা মামুনি, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে ওনাকে থামিয়ে দিয়ে আপু, আন্টি, মানুষ মাত্রই ভুল হয়, সমস্যা নেই। আমি আপনার মেয়েকে মেরেছি আর আপনি আমাকে। ইকুয়াল ইকুয়াল। আম্মু একটা কথাও বলেনি, তবে এখন তিনি বলে উঠলেন, তিথি এইদিকে আয়। সে ছলছল দৃষ্টিতে আম্মুর দিকে তাকালো, তারপরেও ভয়ে ভয়ে আম্মুর কাছে গেল। ভয় পাচ্ছিস কেন? আমি তোকে কিছু বলবো না, তবে তোর মাকে বলবো। তার মায়ের দিকে ফিরে কথাটি, আম্মু। জি আপা বলুন, আমি আপনার সব কথা শুনবো। কিসের আপা? কোন মুখে আপনি আমাকে আপা ডাকলেন? আম্মুর এমন কথায় তিনি মাথা নিচু করে ফেললেন। তার এমন ভাবভঙ্গিতে আম্মু হেসে ফেললেন, তবু হাসি আটকে রেখে বলল, আমি আপনার আপা নই, আপনি হবেন আমার বিয়াইন, আর তিথি হবে আমার আদরের বৌমা। এমন কথায় তিনি বেশ লজ্জা পেল। সে দৌড়ে রুমে চলে গেল। আর তিথির আম্মু তো হা হয়ে গেলেন। আম্মু এমন একটা পরিস্থিতিকে সহজভাবে নেওয়ার কারণে তবু তিনি নিজেকে সামলিয়ে বললেন, সত্যি বলছেন আপা? নাম মানে বেআইন? সত্যি বলছি বিয়াই। বেআইন, তাই ঠিক, আপনি চিন্তা করবেন না, সত্যি বের হবেই। আর আরহা, যাও তিথির কাছে, আর ওর কাছ থেকে মাপ চেয়ে নিবি। অন্যদিকে আমার আর তিথির আব্বু গেলেন শফিক আঙ্কেলের মানে প্রিন্সিপাল স্যারের বাসায়। সেখানে গিয়ে তারা যেটা শুনলেন সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ কথাটি হলো, প্রিন্সিপাল স্যারের বাসায় সেদিন আব্বু আর আঙ্কেল যখন যায়, তখন তারা দেখেন প্রিন্সিপাল স্যার মানে শফিক আঙ্কেল বাসায় মুখ ভার করে বসে আছেন। তার চোখে মুখে দুশ্চিন্তার ভাব, আর আন্টি বসে বসে কান্না করছেন। তখনই আব্বু আর আঙ্কেল সেখানে প্রবেশ করেন। আব্বু আর আঙ্কেলকে প্রবেশ করতে দেখে স্যার আন্টি ঘাবড়ে যান, তবুও নিজেদের সামলিয়ে নেন। স্যার আর আন্টিকে এমন দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখে আঙ্কেল প্রশ্ন জুড়ে দিলেন, কিরে, তোকে আর ভাবেকে এমন লাগছে কেন? কি হয়েছে? আদনানের কি কিছু হয়েছে? না ভাইজান, আদনানের কিছুই নেই, হয়েছে অন্য একজনের। আব্বুর দিকে তাকিয়ে বললেন আন্টি। অন্য একজন মানে কে সে? পাল্টা প্রশ্ন করলেন আঙ্কেল। শুভ্রের। বলে কান্নায় ভেঙে পড়লেন স্যার, সাথে আন্টিও কান্না করে দিল। শুভ্রের কি হয়েছে বল, বল ও কোথায়? আব্বু কান্না করে দিলেন। কান্না করিস না, সব বলছি আমি, ওর ব্যাপারে আমি সব জানি, একদম সকল কিছুই। কান্না করতে করতে বললেন প্রিন্সিপাল স্যার, তিনি ভীষণ আপসেট। বিমান ক্রাশের ঘটনাটি শোনার পর থেকে তিনি নিজেকে দোষারোপ করে আসছেন, কারণ তিনি বলছিলেন শুভ্রকে দেশের বাইরে পাঠিয়ে দিতে। বল, ও
ও শুধু আগে এতটুকু বল যে আমার ছেলে কি এখন ঠিক আছে? নিজের কান্না থামিয়ে বললেন আন্টি। বলবো, তবে যেটা বলবে সেটা শুনে বিচলিত বা কোনো প্রকার চিন্তা করবেন না, কারণ আমার মন বলছে শুভ্র এখনো বেঁচে আছে, ও প্রতিশোধ নেওয়ার জন্যই বেঁচে আছে। অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন আব্বু। শুভ্র বেঁচে আছে মানে? কি হয়েছে আমার ছেলের? বল ভাই বল। কান্না করে স্যারকে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন আব্বু। আঙ্কেল মানে তিথির আব্বুকে শান্ত করিয়ে আঙ্কেলকে বলতে বললেন পুরো ঘটনাটা। তারপর আঙ্কেল পুরো ঘটনা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন। সাথে সেখানে যারা ছিল সবাই কান্নায় ভেঙে পড়ল। তবুও আঙ্কেল নিজেকে শান্ত রেখে বললেন, আমি খবর পেয়েছি এসবের পেছনে হাত আছে কবির চৌধুরীর। তাকে নিজের বন্ধু ভাবতো আমার ঘৃণা হচ্ছে। ও সাথে আছে তোর পিএ আইমান সাদিক। তোর সব খবর সে কবিরকে সবসময় ইনফর্ম করত। কেন জানলি এসব? আমাকে শুভ্রের বেস্ট ফ্রেন্ড রায়ান সাহায্য করেছে। সাথে ওদের আরেক বেস্ট ফ্রেন্ড অয়ন আইমানের সকল ডেটা হ্যাক করে নিয়েছে। তুই কি জানিস শুভ্র একজন হোয়াইট হ্যাট হ্যাকার ছিল? শুধু ও না, ওরা 3 বন্ধুই হোয়াইট হ্যাট হ্যাকার। আর শুভ্রকে বাড়ি থেকে বের করার মূল কারণ কি জানিস?